আসসালামু আলাইকুম। আমি শামসুদুর রহমান সাজেদ। নতুন একটি গল্প নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আশা করি গল্পটি তোমাদের ভালো লাগবে। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো গল্পটি শুরু করছি। কালো সেজে কাজের মেয়ে রূপে নিজেকে সাজাতে কার বা মন চায়, কিন্তু নিরুপায় হয়ে মাঝে মধ্যে ভালো ঘরের মেয়ে হওয়া সত্ত্বেও পরিস্থিতির জন্য অনেকেই রূপ পরিবর্তন করে। একই দশা হয়েছে মেহুর। যে বাড়িতে সে আশ্রয় নিয়েছে সে বাড়িতে তার পরিচয় একজন সামান্য কাজের মেয়ে। নাম পরিবর্তন করে রাখা হয়েছে মর্জিনা। নিজেকে আড়াল করতে ব্যবহার করেছে কালো রং। আল্লাহ পৃথিবীতে সুন্দর শব্দটা সবার জন্য আশীর্বাদ স্বরূপ ব্যবহার করেননি। বেশিরভাগ ক্ষেত্রে এই সৌন্দর্যটা হয় অভিশাপ, যা মেহুর জীবনে একদম প্রমাণিত। নিজের জীবনকে বাঁচাতে সে এমন এক জায়গা থেকে পালিয়ে এসেছে যেখানে এর কোনো পরিচয় সে রাখতে চায় না। মা সবসময় বলতো, মেহু, তুই বড় হো, শিক্ষিত হো, মনে রাখিস তোর বাবা তোকে মেয়ে নয়, একজন ছেলে হিসেবে মনে করতেন। কখনো মেয়ে বলে তোকে পিছিয়ে পড়তে দেয়নি। সর্বত চেষ্টা করেছে তোকে একজন ছেলের সমবয়সী করে তোলার। উনি মেয়ে হিসেবে তোকে নিয়ে কখনো আফসোস করেননি। তাই তোর বাবা সকল স্বপ্ন তোকে পূরণ করতে হবে। এই গ্রামের প্রতিটি মানুষকে তোর শিক্ষিত করার চেষ্টা করতে হবে, তবেই তোর বাবা আখিরাতে শান্তি পাবে। মা তার এত উৎসাহমূলক কথা বলে একা রেখেই চলে গেলেন। জীবনের এমন সব পরিস্থিতিতে মেহুকে পড়তে হবে, মেহু তা ভাবতেও পারেনি। এখন তাকে তার মা বাবার স্বপ্ন পূরণ করতে হবে। অনেক বড় হতে হবে, অনেক পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে হবে। তার জন্য যা যা করার দরকার সব করবে মেহু। যদি প্রয়োজন পড়ে রাস্তা ঝাড় দেবে, তবু তার বাবা মার কথা রাখবে। কিন্তু পারবে কি সব প্রতিকূল পেরোতে? আয়নায় বারবার নিজেকে খুঁটিয়ে দেখছে মেহু। না, কোথাও তার রং বোঝা যাচ্ছে না। তাকে যাতে সহজে বোঝা না যায় তাই পুরো হাতা কামিজ পরে, আর বড় ওড়না দিয়ে পুরো শরীর ঢেকে রেখেছে। মুখ দেখলে যে কেউ বুঝবে মেহু কালো। তাছাড়া কাজ করতে গেলে গ্লাভস পরে, যাতে তার হাতে পানি লাগলেও হাত বোঝা না যায়। মোটামুটি নিজেকে ভালো করে সাজিয়েছে। জীবনের অভিনয়টাতে সে তেমন পারদর্শী নয়, তবুও তাকে চেষ্টা চালাতে হবে। এই অচেনা শহরে অচেনা মানুষের মাঝে তাকে বেঁচে থাকতে হলে এই রূপেই তাকে প্রদর্শন করতেই হবে। একবার তার লক্ষ্যে পৌঁছতে পারলেই বরাবরের মতোই সে এই নিঃশ্বাস ফেলতে পারবে। তার আগেই তাকে কঠিন পরিশ্রম করতে হবে। আয়নায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে সে। বাইরে থেকে হাঁক আসলো। মর্জিনা, আরে এই মর্জিনা, কই তুই? তাড়াতাড়ি চায়ের ব্যবস্থা কর। ভাইজান আর শরীফ অফিসে বের হবেন। কই গেলি রে তুই? এই তো ছোট খালাম্মা, আসতাছি। এই দিয়ে কামটা সাইরাই আসতাছি। না, ভাষাটা পুরোপুরি হাঁটতে আসেনি। 15 দিন হলেও এ বাড়িতে এসেছে, এখনও পুরো ভাষাটা পরিষ্কার করে বলতে পারছে না। কীভাবে পারবে? অতীতে তো কখনো এ ভাষায় কথাই বলেনি। তবে গ্রামে সবাই বললেও মেহু কখনো এ ভাষায় বলতো না, কারণ তার মা তাকে শুদ্ধ কথা বলতেই আদেশ দিতেন। তবে শোনা কথায় যতটা মনে ছিল প্রয়োগ করছে। না হলে আবার এ বাড়ির মানুষের ধারণা হবে মর্জিনা মেয়েটা শিক্ষিত, কিন্তু মর্জিনা চায় না কেউ তার অতীত জানুক। সব কিছু ছেড়ে তার মনে হয়েছে কাজের মেয়ের পেশাটা নিরাপদ। অন্তত মাথার উপর একটা ছাদ পাওয়া যাবে, সাথে মাস শেষে খরচ চালানোর একটা অর্থ, যা দিয়ে সে দিব্যি চলতে পারবে। তাড়াহুড়া করে মর্জিনা রান্নাঘরে গেল, আর যেতেই হামেনা খালা গজগজ শুরু করলো। কি গো মাইয়া, এত কামচোর হইলে হইব? বড় সাহেবরা অখনই অফিসে যাইব, তুমি কিনা ঘরের কোণে লুকাই আসো? যাও তো, জলদি যাও, নইলে ছোট আপা ঘাট ধরে খাদায় দেব। ও আমি না খালা, রাগ করো কেন? এই তো চটচট কইরা কাম করমু। আর ওনারা এখনো নিচে আসে নাই। ততক্ষণে দেখবা আমার কাম শেষ। তোমার নাস্তা বানানো হইছে? হইলে দাও, আমি লইয়া যাই। হ, তোমার কাম হয়েছে, আমি তৈয়ার করুম, তুমি লইয়া যাইবা। কই কি, হাতে হাতে তো একটু শিখাইতে পারো। বিয়ে হইলে তখন কি করবা? মাইয়া হয়ে জন্মাইছো, তখন তো তোমার এসব করণ লাগবে, তাই না? হ খালা, ঠিক কইছো। তখন দেখা যাইবো। অহন দাও, অহন দাও তো কি কি করছো। দাও, স্যাররা আসার আগেই আমি লইয়া যাই। নইলে তো আবার ছোট খালামা চিৎকার মারবো। তখন ভূমিকম্প হইব। মুখ পুরি, থাম। আপার লইয়া অহনি চুল সব ছিঁড়ব। এই নে, যা, তাড়াতাড়ি খাউনগুলো দিয়া আয়। আর দুপুরে খাউন তৈয়ার করতে হইব।
মর্জিনা খাবারগুলো নিয়ে টেবিলে সাজাতে থাকে, আর আমেনা খালা রান্নাঘরে মর্জিনার কাজ নিয়ে বকবক করতেই থাকে। আমেনা খালা মানুষটা উপরে দেখতে রাগী হলেও যথেষ্ট ভালো। মর্জিনা আসার সাথে সাথেই কত সহজে আপন করে নিয়েছে, নিজের মেয়ের মতো আদর করে। তবে রাগটা একটু বেশি, মনটা বেশ ভালো। এবারের বড় কর্তা, যার নাম শাহেদ আহসান, আর তার ছোট ভাই শরীফ আহসান, দুই ভাই মিলে একটা ব্যবসা করে। তাদের ব্যবসার প্রফিট বেশ ভালো। তাছাড়া দুজনেই এক ছাদের নিচেই বসবাস করে। তাদের ছেলেমেয়েরা বড় হয়েছে, বোঝাই যায় না তারা কাজী নাকি সবাই আপন ভাই বোন। বড় ভাই থেকে 3টা ছেলে, ছোট ভাই থেকে একটা ছেলে একটা মেয়ে। সবাই স্কুল গণ্ডি পেরিয়েছে, কেউ কেউ ভার্সিটিও শেষ। শাহেদ আহসানের বড় ছেলে আর মেজ ছেলে তার সাথে বিজনেস দেখাশোনা করে। ছোট ছেলে এবার অনার্সে উঠল। শরীফের বড় মেয়েও বড় ভাইয়ের ছেলের সাথে অনার্সে, আর ছেলেটা ইন্টারে। মোটামুটি সবাই একটা ভালো আর উন্নত জায়গায় অবস্থান করছে। মর্জিনা আসার পর থেকে এখনও অবধি মেজো ছেলেকে দেখেনি, কি নাকি ব্যবসার কাজে বাইরে গেছে। তাছাড়া সবাইকে দেখেছে। বড় ভাই আরাফ সারা দিন অফিসে থাকে, ছোট ছেলে আরাকান বাইরে এটা ওটা করে। আর ছোট চাচার বড় মেয়ে বিউটিশিয়ান, বিভিন্ন মেকআপ নিয়ে গবেষণা। বড় ছেলে আরাফ বিবাহিত, বউটা মাশাল্লাহ যেমন সুন্দর তেমনি গুণী। মেহুর সাথে অল্প সময় খাতির জমিয়েছে। আর এবাড়ির বড় গিন্নি, যার কথা না বললেই নয়, লুৎফা আহসান, আল্লাহর সৃষ্টি মোমের পুতুল। আল্লাহ যেন তার ভাণ্ডারের সকল দয়া এই মহিলাকেই দিয়েছেন। এত মিষ্টভাষী মহিলা মর্জিনা আগে দেখেনি। আর ছোট চাচি সুজাতা, চেহারাটা দেখলেই মনে হয় রাগের ঝুলির সাথে তার বেশ সখ্যতা। যখন যাকে পায় তাকেই ঝাড়ি দেয়। 15 দিনে মর্জিনা 1500 ঝাড়ি খেয়েছে, তাই সহজে তার সামনে পড়তে চায় না। আর পড়লেও হারালে লুকায়, তবুও রক্ষা নেয়। এই পরিবারটাতে এসেই মর্জিনা অনেকটাই স্বস্তি বোধ করলেও বেশিরভাগ ভয়ই থাকে কখন না ধরা পড়ে যায়। তবে সব মিলিয়ে বেশ ভালো একটা পরিবার। ছোট চাচি ছাড়া বাকি সবাই মর্জিনাকে দেখতে পারে। আর হ্যাঁ, নামটাও মেহু থেকে মর্জিনা করার কারণ আছে। যদি তার নামটা মেহু হতো তাহলে হয়তো অনেকের কাছেই কেমন মডার্ন লাগতো। কাজের মেয়ে যখন সেজেছে তখন একেবারে কাজের মেয়ের মতোই একটা নামই ভালো, তাই মেহু থেকে মর্জিনা। কাজের মেয়ে মর্জিনা এ বাড়িতে আসার সূত্রপাত হয়েছে শাহেদ আহসানের হাত ধরে। তবে বলা যাক 15 দিন আগে মেহু থেকে মর্জিনা হওয়ার শুরুটা। 3-4টা মানুষ নেড়ি কুকুরের ন্যায় একটা যুবতী মেয়েকে তাড়া করছে। মানুষের ন্যায় হলেও আচরণগত দিক দিয়ে তারা কুকুর আর উন্মাদ ছিল। তাদের উদ্দেশ্য ছিল যুবতী মেয়েটাকে পেলেই তার শরীরটাকে খুবলে খাওয়া। আর মেয়েটা চাইছে এসব মানুষ নামের কুকুর থেকে নিজেকে বাঁচাতে, তাই আপ্রাণ চেষ্টা করছে দৌড়ানোর। কিন্তু মেয়ের শক্তি পুরুষের কাছে হার মানে। যুবতীরও তাই অবস্থা। সে দৌড়াচ্ছে ঠিকই, কিন্তু মনে হচ্ছে এই বুঝি পড়েই যাবে। এখনই হয়তো লোকগুলো তাকে ধরে ফেলবে। এক হাতে কান্না মুছছে, অন্য হাতে ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে। আর মনে মনে আয়াতুল কুরসি পড়ছে। পুরো রাস্তাই ফাঁকা, কাউকে নজরে আসছে না। রাত কত কে জানে। মেহু বুঝতে পারছে এটা লোকালয়ের জায়গা হলেও মানুষের আসা যাওয়া কম। ঢাকা শহরের আবিষেক এলাকাগুলো সন্ধ্যার পর কেমন জানি মিয়ে যায়। তখন যার যার ঘরেই দরজা বন্ধ করে থাকে। তাছাড়া রাতও নিশ্চয়ই বেড়েছে। কেউ তো আর জানে না এত রাতেই একটা মেয়ে রাস্তায় প্রাণ পড়ে ছুটছে নিজেকে বাঁচাতে। জানলে হয়তো কেউ না কেউ তাকে বাঁচাতে চলে আসতো। কিন্তু এখন কি হবে? কে বাঁচাবে তাকে? আদৌ বাঁচবে তো? রাস্তায় একা একা হাঁটছিল মেহু। যাওয়ার জায়গা না থাকায় সে ভাবছিল কীভাবে মাথা গোঁজার ঠাঁই পাবে। ঠিক তখনই রাস্তার একপাশে কতগুলো ছেলেকে দেখতে পায়। ভেবেছিল তাদের থেকে হেল্প নেবে, কিন্তু ছেলেগুলোর কাছে যাওয়ার আগেই ছেলেগুলো তার দিকে এগিয়ে আসে। আর তাদের হাঁটার অবস্থা দেখে মেহু বুঝে যায় এরা সুবিধার নয়। তাই আর সামনে না গিয়ে সোজা পেছনে হাঁটা শুরু করে। একটু পর বুঝতে পারে ছেলেগুলো তার পেছন পেছন আসছে। প্রথমে আস্তে হাঁটলেও পরে মেহু দৌড়াতে শুরু করে। আর সাথে সাথে ছেলেগুলো। এতক্ষণ দৌড়ানোর পরও ছেলেগুলো তাকে তাড়া করছে। একজন তো অশ্লীল ভাষায় গালিও দিল মেহুকে। শুনে মেহুর কান্না চলে আসলো। তবুও দুর্বল না হয়ে দৌড়াচ্ছে। জানে না কতক্ষণ পারবে, তবুও সে দৌড়াবে। আল্লাহ নিশ্চয়ই তাকে এসব মানুষরূপী জানোয়ারদের হাতে ছেড়ে দেবে না। হঠাৎ কোত্থেকে একটা গাড়ি চলে আসলো, আর মেহু হট করেই গাড়ির সামনে এসে পড়ে। সাময়িকের জন্য তার প্রাণ রক্ষা পেল। পেছনে ফিরে দেখে লোকগুলো থেমে গেছে। মেহু চট করে গাড়ির দরজার কাছে গিয়ে ধাক্কাতে শুরু করে।
গাড়ির ভেতর থেকে একটা আধবয়সী লোক বের হয়ে আসে। মেহর সেদিকে দেখার সময় নেই। সে তাড়াতাড়ি করে পেছনে তাকাতে দেখেই লোকগুলো চলে গেছে। মেহু ভয়ে জড়সড় হয়ে যায়। শাহেদ আহসান মেয়েটাকে শান্ত হতে বলে, রিল্যাক্স, ওরা চলে গেছে। আর কে তুমি? এত রাতে রাস্তায় একা একা কি করতেছো? মেহু কিছু বলতে পারে না, শুধুই কাঁদছে। লোকটা মেহুকে গাড়িতে উঠতে বলে। মেহু দৌড়ে গাড়িতে ঢুকে গুটিসুটি মেরে বসে থাকে। প্রায় অনেকক্ষণ পর তারা একটা বাড়ির সামনে এসে পড়ে। শাহেদ হাসান মেহুকে গাড়ি থেকে নামতে বলে। মেহু গাড়ি থেকে নামতেই তাকে অনুসরণ করে। বাড়িতে ঢুকতেই দেখে প্রায় অন্ধকার। মেহু এবার আরও ভয় পেয়ে যায়। রাস্তায় গুন্ডাদের হাত থেকে বাঁচতে গিয়ে সে আবার ভুল জায়গায় চলে এলো না তো? এদিক ওদিক তাকাচ্ছে মেহু, কিন্তু কাউকেই নজরে এলো না। চোখে একটা দেয়াল ঘড়ি পড়তেই দেখলো ঘড়িতে প্রায় রাত 2টো বাজে। তার মানে মেহু এত রাত অবধি বাইরে ছিল। অবশ্য তার যাওয়ার জায়গায় বা ছিল কোথায়? অন্ধকারে শাহেদ হাসান হামেনা বলে ডাক দেয়। হঠাৎ আলো জ্বলে উঠতে দেখে একটা আধবয়সী মহিলা চোখ ডলতে ডলতে এগিয়ে আসছে। মেহু তাকে ভালো করে দেখে নেয়। একটু খাটো, মোটা, ঠোঁটগুলো লালচে, মনে হয় পান খায় বেশি। বড় সাহেব আইসেন? আপনার লেগে বইসা থাকতে থাকতে জিমুনি চইলা আইছে। আপনি বহেন, আপনার লেগে খাওন দিতাছি। না আমেনা, আমি খেয়ে এসেছি। এই মেয়েটাকে তোমার সাথে রাখো, কাল ওর সাথে কথা হবে। এখন আমি খুব ক্লান্ত। এই মেয়ে, তোমার নাম কি? মেহু ড্যাব ড্যাব করে চেয়ে থাকে। বাদ দাও, কাল জেনে নিব। আমেনা, ওকে নিয়ে যাও। খাবার থাকলে ওকে খাইয়ে দাও, বাকিটা কাল দেখব। কথাটা বলেই শাহেদ হাসান উপরে চলে যায়। হামেনা মেহুর দিকে ভ্রু কুচকিয়ে তাকিয়ে থেকে বলে, আহু আমার লগে আগে খাওন লও, তয় আমার লগে ঘুমাইবা। দেখো তো চোর ডাকাত লাগতেছে না, কিন্তু অহন চোর ডাকাতও মডার্ন হইয়া গেছে, তাই কিডা ভালা কিডা চোর বোঝা যায় না। তা নাম কি তোমার? জি, মেহেরুন্নেসা জান্নাত। ওমা, নামটা তো সুন্দর আছে। তা বোরখা এভাবে জড়াই রাখছো কেন? এখন তো কেউ নাই, এবার তুমি খুলতে পারবা। যাও ওইদিকে গোসলখানা, মুখটা ধুয়ে লও, আমি খাওন আনি। আমিনা মেহুকে ওয়াশরুম দেখিয়ে দিয়ে খাবার আনতে যায়। 10 মিনিট পর খাবার এনে টেবিলে রাখতে চোখ পড়ে মেহুর দিকে। হাঁ হয়ে তাকিয়ে থাকে হামেনা। মেহু অস্বস্তিতে পড়ে যায়। এভাবে কেউ তাকালে যে কেউ বিরক্ত হয়, তবে অস্বস্তি বেশি করে। আমিনা এগিয়ে এসে মেহুর গায়ে থুতু দিয়ে বলে, মাশাল্লাহ, এই মাইয়া এত রূপ পাইল কই? আল্লাহ ভান্ডারে সব রূপ কি তোমায় দিয়ে আনছো? মাশাল্লাহ, আমার লাগতাছে আমারই নজর লাইকা যাইব। কি গো মাইয়া, কও কি ঘটনা কি? এত সুন্দর মাইয়া এত রাতে বাইরে ঘুরতাছে। হুম, ব্যাপারটা তো ভালো না। আগে আসো, খায় লও। মনে হইতাছে সারাদিন কিছু খাও নাই। খাইয়া শুনুম ঘটনা কি। মেহু খেতে বসে আর আমেনা তার পাশে বসে তার খাওয়া দেখে। সারাদিন পানি ছাড়া কিচ্ছু পড়েনি পেটে, তাই খাবারটা বড়ই তৃপ্তির সাথে খেলো মেহু। আমেনা সবটা গুছিয়ে তার কাছে আসে। লও মাইয়া, এবার কও ঘটনা কি? মনে হইতাছে গোলমাল কিছু একটা আছে। বাড়ি কই? মা বাপের নাম কি? এত রাতে বাইরে কেন? মেহু কিছুক্ষণ আমেনার দিকে তাকিয়ে থাকে, ভাবছে একে সব বলা যায় কিনা। কারণ এই মুহূর্তে এমন কাউকে দরকার যে তাকে সাহায্য করতে পারে। তাই বিশ্বাস করে সবটা জানাতে থাকে মেহু। একে একে সবটা শুনে আমেনা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। কি সর্বনাশের কথা! তুমি বিয়ার আসর থাইকা পালাই আসো? থানা পুলিশ হও নাই? জানি না, তবে আমি আর সেখানে ফিরবো না। আপনি আমাকে বাঁচান। আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আমার মাথার উপর একটা ছাদ লাগবে, যাতে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি। যদি আমি ভালো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে জায়গা পাই, তবে আমি হোস্টেলে চলে যাব। আপাতত আমার একটা থাকার জায়গা চাই। হ মাইয়া, সব তো শুনলাম, কিন্তু তোমার লেগা কি করতে পারি? এ বাড়িতে অনেক জোয়ান পোলা আছে, সবাই ভালা, কিন্তু কন তো যায় না কার মাঝে কি মতলব। তার উপর তোমার যা রূপ, আমার তো মনে হয় না তুমি টিকতে পারবা। খালা, আমি পারবো, আমি সব পারবো। আপনি শুধু আমাকে সাহায্য করুন, যা করতে হয় সব করব। এ বাড়িতে কাম করবা? মানে? মানে হইতাছে গিয়া তুমি এ বাড়িতে কাম কইরে থাকা, খাওয়া ফ্রি, আর বড় আপা মাসের শেষে কিছু টাকা দিব, সেটা লইয়া তোমার বাকি কাম সারবা। আর তোমার পড়ার বিষয়টা নয় আমি দেখুন, তবে তোমারে কাজের মাইয়ার মতো আচরণ করতে হইব, নইলে তো তুমি থাকতে পারবা না। আর তোমার এমন বেশ তৈরি হইব যাতে তোমারে কেউ চিনতে না পারে।
তাহলে দেখবা ওই শয়তান বেটাগুলো তোমারে খুঁজে পাইবো না। কি বলো, করবা তো? খালা আপনি চিন্তা করবেন না, যা করার দরকার সব করব আমি। আর আমার এই রূপ নিয়ে সমস্যা তো, দরকার হলে এই রূপ কালো করে ফেলবো। আমার স্বপ্নের চূড়ায় পৌঁছতে যা যা দরকার সবটা আমি করব, শুধু আপনি আমাকে সাহায্য করবেন। হ মা, আমি তোমার পাশে আছি, তুমি চিন্তা করো না। শাহেদা আহসান রুমে ঢুকতেই আলো জ্বলে ওঠে। দেখেন সহধর্মিণী জেগে আছেন। তাকে দেখে মিষ্টি হাসে লুৎফা। কি হলো, ঘুমাওনি? তুমি বাইরে কিভাবে ঘুমাই? আমি তো শরীফ আর আরাফকে বলেছি আসতে দেরি হবে, তাহলে রাত জাগার মানে কি? তবুও জাগলাম। খেয়েছো? খেয়েও এলাম আর কাজও সারলাম। ও হ্যাঁ, একটা মেয়েকে নিয়ে এসেছি, মেয়েটার পরিচয় জানি না, মুখও দেখিনি, বোরকা ছিল, রাস্তায় গুন্ডারা তাড়া করে, পড়লে দেখি ভয় পেয়েছে, তাই নিয়ে এসেছি। আমিনাকে বলেছি খাবার খাওয়ানোর পর তার সাথে রাখতে, কাল কথা বলবো। তাই নাকি? ইস, বেচারি মনে হয় খুব ভয় পেয়েছে। যাই দেখে আসি। তোমার এসব কাজ একদম ভালো লাগে না, বললাম অমনি যেতে হবে, হয়তো তখন ঘুমিয়ে পড়েছে। কাল দেখা করো, এখন ঘুমাও, আমি ফ্রেশ হয়ে আসি। লুৎফা আহসান স্বামীর কথাকে সায় দিয়ে নিজেই বিছানায় শুয়ে পড়ে। না, কালই যাবে মেয়েটার সাথে আলাপ করতে। ভোর হতেই লুৎফার আর বিছানায় পিঠ লাগে না। তিনি বিছানা ছেড়েই উঠে নামাজ পড়ে। কিছুক্ষণ বাগানে হাঁটা শুরু করেন, তারপর বাসায় এসে আমিনাকে নাস্তার জন্য তাড়া লাগান। কারণ সকাল 10টা হলেই ছেলেরা অফিসের জন্য বের হয়, তাই আগে থেকে খাবার টেবিলে সাজানোর দরকার পড়ে। সেই হিসাব মতে তিনি আমিনার ঘরে গেলেন তাকে ডাকতে। দরজা বাড়ি দিতেই একটা মেয়েই দরজা খুলে। মেয়েটাকে দেখেই তড়ক খায় লুৎফা, কারণ তার মনেই ছিল না গতকাল শাহিদ তাকে একটা মেয়ের কথা বলেছিল। তার মনে এই সেই মেয়ে। লুৎফা ভালো করে দেখছিল মেহুকে, তারপর জিজ্ঞেস করলো, তুমিই কি সেই মেয়ে যে গতকাল এ বাড়িতে এসেছো? জি। কি নাম তোমার? জি মর্জিনা। ও, তোমার বাড়ি কোথায়? জি কুষ্টিয়া। তা কোথায় যাবে এখন? আর মেয়ে হয়ে গতকালই বা বাইরে ছিলে কেন? জানো কত রাত ছিল? জি খালাম্মা, আসলে আমি যে বাড়িতে কাম করতাম, হেরা চইলা গেছে, তাই কাম না পাইয়া এদিক ওদিক ঘুরতেছিলাম। এত রাত হইছে আমি জানতামও না। কিছু বেটা আমার পেছনে আসে আর পালাইতে গিয়ে স্যারের লগে দেখা। স্যার খুব ভালো মানুষ, আমারে এখানে লইয়া আইছে। সব তো শুনলাম, আসল কথা বলো, এখন কি করবে? এখন আর কি করবো খালাম্মা, আমার এ বাড়িতে একটু জায়গা দেন, আমি আপনাকে সব কাম কইরা দিমু, আমারে শুধু একটু থাকা খাওয়ানোর জায়গা দেন। কথাগুলো বলেই মর্জিনা লুৎফার পা জড়িয়ে ধরে। কি করছো কি? ছাড়ো তো। যাও, কাজে রেখে দিলাম, তবে ফাঁকি দেওয়া চলবে না, ঠিক আছে? জি খালাম্মা। মর্জিনা যেতে গিয়ে আবারও পিছন ফিরে। খালাম্মা চা খাইবেন? দিমু। লুৎফা না বলতে গিয়ে কি মনে করে সম্মত জানালো চায়। মর্জিনা খুশি মনেই চা বানাতে চলে যায়। আর এভাবেই একে একে সবার সাথেই আলাপ করে মেহু থেকে মর্জিনা হলো, আর ঘরের কাজে পারদর্শী হয়ে উঠল। টেবিলে সবাই খেতে বসলো, একমাত্র লুৎফা ছাড়া। মেহু সন্দেহ হলো, কারণ লুৎফা সবার আগে এসে তদারকি করে সবার চাহিদা অনুযায়ী খাবার সার্ভ হয়েছে কি না। কিন্তু আজ তিনি এলেন না, বিষয়টা মেহুকে ভাবাচ্ছে। তাই মেহু সবার পাতে খাবার দিতে শুরু করলো, আর অপেক্ষা করলো লুৎফা আহসানের আশায়। ছোট খালাম্মাও আসছেন, কিন্তু তিনি একা। টেবিলে বসতেই ছোট চাচা জিজ্ঞেস করলেন, কি গো, তুমি একা? ভাবি আসবে না? আর বলো না, আপার নাকি গতকাল থেকে শরীর খারাপ, প্রেশারের নাকি সমস্যা করছে, তাই তিনি এখন আসবেন না, পরে এসে খেয়ে নেবেন। কথাটা শুনে শাহেদ সাহেব বলে উঠলেন, কই, আমাকে তো এই বিষয়ে কিছু বললো না, বেশি খারাপ লাগছে, ডাক্তার ডাকবো? না ভাইজান, একটু টক শরবত করে দিয়েছি, এখন রেস্ট নিচ্ছে, ভালো লাগলে খেয়ে নেবে। আপনারা শুরু করুন। সবাই খাওয়া শুরু করলো, কিন্তু মেহুর খারাপ লাগলো, কারণ সকালবেলা সবার আগে মেহুর সাথে লুৎফার আলাপ হয়। তিনি মেহুকে টুকটাক কাজ দিয়ে এদিক ওদিক হাঁটেন। আজকে এলেন না ভেবে চিন্তা হচ্ছিল, তাই সবার খাওয়া শেষ হতেই দ্রুত সবটা সেরে খাবার নিয়ে ওপরে গেল। খালাম্মা আসমু? আরে মর্জিনা, এসো, নিচে সবার খাওয়া হয়েছে? জি খালাম্মা, কিন্তু আপনি জান নাই কেন? আরে বলো না, শরীর খারাপ লাগছিল তাই। তা তুমি এলে কেন, কিছু বলবা? খালাম্মা, আপনার লাইকা খাওন আনছি, সকলে খাইছে আপনি ছাড়া, তাই খাওন নিয়ে আইছি, এখানে খাইয়া লন, আমি নিয়ে যামু। লুৎফা বেশ সময় নিয়ে মর্জিনাকে দেখলেন, মনে মনে বললেন, কালো হলেও চেহারাটা বেশ মিষ্টি, নিশ্চয়ই খুব কষ্ট থেকে কাজ করতে এসেছে। আচ্ছা মর্জিনা, তোমার বাসায় কে কে আছে?
মর্জিনা হকচকিয়ে যায়। কেন খালা আম্মা? না, এমনি জিজ্ঞেস করছিলাম। মানে তোমাকে যে মাস শেষে একটা বেতন দিব, সেটা কি বাড়িতে পাঠাবে নাকি নিজের কাছে রাখবে, তাই জিজ্ঞেস করছিলাম। আসলে খালা আম্মা, আমার বাপ মা অনেক আগে মইরা গেছে। গ্রামে এক বুইড়া চাচা আছে, তিনি আমারে বড় করছে। তাই তার খরচ চালাতে মাসে মাসে টাকা পাঠানো লাগে। আমি তো এখানে খাই দাই থাহি, এর লাইগা আমার আর কি খরচ। এখন যদি আপনি কিছু টাকা দেন তাইলে টাকাটা গ্রামে পাঠামো। আচ্ছা ঠিক আছে, দিব তোমাকে। খালাম্মা, আপনারে আরেকটা কথা কওনে ছিল। বলো। খালাম্মা, আপনাগো আপত্তি না থাকলে আমি সকালবেলা একটা কাম পাইছি। আমারে কইছে 500 টাকা দিব। আমি করুম খালাম্মা। আপনি চিন্তা কইরেন না, আমি ঘরের কাম হেলা করমু না। এখানে কাজ থাকতে আবার বাইরে কেন? তাছাড়া তুমি বাইরে কাজ করলে এদিকে তো কাজ জমে যাবে, তোমার অসুবিধা হবে না? না খালাম্মা, হইব না। আসলে একটা সুডো মাইয়ারে স্কুলে আউন নেওয়া লাগবো। বাপ মা দুজনে চাকরি করে, তাই সকাল 7টা বাজে দিয়া আইমু আর 9টায় নিয়ে আমু। বাসায় দিয়াই সাই ঘরে চলে আইমু। আপনি শুধু অনুমতি দেন খালাম্মা। আচ্ছা যাও, তুমি যখন করতে চাইছো আপত্তি করব না। তবে আমার কাজ যাতে পড়ে না থাকে, তাহলে কিন্তু কাজ থেকে বের করে দিব। আপনারে অসংখ্য ধন্যবাদ খালাম্মা। আমি আপনাগো কামে কোনো রূপ হেলা করুম না, এই শপথ লইলাম। এবার খাইয়া লন। মর্জিনার কথা শুনে লুৎফা হেসে দেয়। তারপর আনা খাবারগুলো নিয়ে খেতে বসে। খাওয়া শেষ হলে মর্জিনা এঁটো নিয়ে রান্নাঘরে যায়। কোনো রকমে একপাশে থালা রেখে আমেনাকে গিয়ে জড়িয়ে ধরল। আমেনা তখন মাছ ধুচ্ছিল। কি করো মাইয়া? আমি মাছ ধরছি তো, গন্ধ লেগে যাইব তো। আরে লাগুক গন্ধ, এখন তো মনের খুশিতে আবার মন টিকতেছে না। কি হইতেছে, এত খুশি কেন? কি যে কও খালা, আমার এখন হাঙ্গা। হুনো, বড় খালা আমারে কইছি আমি সকালবেলা কামটা করমু। প্রথম প্রথম আপত্তি জানাইছে, কিন্তু পরে রাজি হইছে। অহন আমি কাল থেকে রোজ সকাল 7টা থেকে 9টা পর্যন্ত বাইরে কাম করমু। তুমি পারবা না খালা এদিকটা সামলাইতে? আমি পারুম না তো, এইটা খুব কঠিন হইয়া গেল না। আমার তো ডর করতেছে, যদি ধরা খাইয়ে যাও। না খালা, দোয়া করো যাতে তেমনটা না হয়। ইনশাল্লাহ আগামী কাল হইতে আমার নতুন কাম শুরু হইব। ভোর 5টায় ঘুম ভেঙে যেতেই মেহু তাড়াতাড়ি করে পরিষ্কার হয়ে নেয়। দ্রুত করে হাতের কাছে পাওয়া সবগুলো কাজ শেষ করে হামেনা খালাকে ডেকে দেয়। হামেনা খালা মূল কাজগুলো ধরলে মেহু হাতে হাতে সাহায্য করে। 6টা বাজতেই হামেনা খালা তাড়া লাগায় মেহুকে। যাও মা, তোমারে অনেকটা পথ হাঁটতে হইব। তুমি আর দেরি কইরো না, তাড়াতাড়ি যাও। চেষ্টা করবে সবার ঘুম থেকে ওঠার আগে চলে আসতে, তাহলে ওরা আর তোমার লইয়া সন্দেহ করব না। জি খালা, চেষ্টা করমু। তুমি একটু এদিকটায় সামলাইয়া লও, আমি আইলাম। কথা শেষ মাত্রই মেহু দৌড়ে রুমে যায়। তাড়াতাড়ি তৈরি হয়ে বাইরে বের হয়, হাতে একটা পোটলা। এই পোটলাতে আছে তার জিনিস, যা দিয়ে সে তৈরি হবে। আজ ভার্সিটির অ্যাডমিশন কোচিংয়ের প্রথম দিন। ওরিয়েন্টেশন ক্লাস হওয়াতে প্রচুর স্টুডেন্ট হয়েছে। মেহু ক্লাসে এসেই থমকে যায়। এত বেশি স্টুডেন্ট যে বসার জো নেই। এত সকালে যদি এত স্টুডেন্ট হয় তাহলে সারা দিনের জন্য অন্য ব্যাচগুলোতে কেমন হবে তা ভেবে ঘাম ছুটে যায় মেহু। হঠাৎ একটা মেয়ে তাকে ডাক দেয়। এই মেয়ে শোনো, তুমি এদিকে এসে বসো। মেহু পেছনে ফিরে দেখে তার থেকে 2 হাত দূরে বেঞ্চে বসা একটা মেয়ে তাকে ডাকছে। মেহু এগোতেই পাশের মেয়েটা বলে ওঠে, কি রে, তুই যে ওকে ডাকলি, বসাবি কোথায়, মাথার উপর? বলেই বাকিরাও হেসে ওঠে। মেয়েটা ওদের কথায় পাত্তা না দিয়ে সবাইকে চাপতে বলে মেহুকে জায়গা দেয়। এটা কি ঠিক করলি? আমরা কি বসতে পারছি? এখন থেকে বসার চেষ্টা কর, দেখছিস না হু করে স্টুডেন্ট বাড়ছে। যদি এর চেয়েও বেশি হয় তখন তো স্যার আরও স্টুডেন্ট বসাবে। তখন যদি বসতে হয় তাহলে আগে থেকে ওকে নিয়ে বসে যাওয়াটা ভালো না? তুই একটু বেশিই বুঝিস, দেখ। কথাটা বলেই মেয়েটা একটু চেপে বসে। হাই, আমার নাম মোনা, তুমি? আমি মেহু। ওহ, কোথা থেকে ইন্টার দিয়েছো? আমি গ্রাম থেকে এসেছি, গ্রামেই দিয়েছি। তুমি? আমি এখানে থাকি, ভিকারুননিসা কলেজ থেকে ইন্টার পাস করেছি, এখন পাবলিকের জন্য পড়বো। তুমি কোথায় কোথায় পরীক্ষা দিবে? এখনো বলতে পারছি না, তবে ঢাকার মধ্যে যেসব ভার্সিটি পড়ে সেগুলোতে দিব। তুমি?
আমি মোটামুটি ঢাকা ছাড়াও অন্যান্য জেলাতে পরীক্ষা দেব। তোমার বাসায় কে কে আছে? কথাটা শুনি মেহুর বুকটা থক করে উঠল। কি উত্তর দিবে সে? কি হলো বলো, কে কে আছে? আমার বাবা মা কেউ নেই, তবে এক খালা আছে, তার সাথে থাকি। ওহ সরি, কিছু মনে করো না। না, সমস্যা নেই। মোনা আরও কিছু বলতে যাচ্ছিল, তার আগে স্যার চলে আসে। স্যার ঢুকেই বেশ কিছু মোটিভেশনাল স্পিচ দেয়, এরপর পড়া শুরু করে। মেহু তাড়াতাড়ি করে বাসায় এসে দেখে আমিনা খালা একা হাতে নাস্তা বানাচ্ছে। খালা, তোমার কাজ হয়েছে? না মা, এখন হয় নাই, এদিকে কিছু বাকি আছে। তা তুমি চইলা আইলে, কাম শেষ? হ খালা, বিশ্বাস করবা না, কামটা শেষ হইতেই দৌড়াতে শুরু করছিলাম। মা গো, কেমনে যে পৌঁছাইলাম! দাও দাও দাও, বাকিটা আমারে দাও, আমি করতাছি, তুমি রান্না দেহ। মেহু হাতের কাজটা কেড়ে নিতেই আমিনা চুলার কাছে লেগে পড়ে। এরপর নীলা চলে আসে। আমিনা খালা, আজকে আরাফের জন্য একটু বেলের শরবত করো তো। আচ্ছা খালা, করবনি। কি গো মর্জিনা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে অনেক যুদ্ধ করে এলে। কাপড়ের এ অবস্থা কেন? নীলার কথায় মেহু হকচকিয়ে যায়। তাড়াতাড়ি আমিনার দিকে তাকায়, কিছু বোঝা যাচ্ছে কিনা। আমিনা ইশারাতে না বলে। মেহু বুঝতে পারে রঙের সমস্যা নয়। তাড়াতাড়ি করে ওড়না পেঁচাতে গিয়ে ভালো হয়নি। আরে ভাবি, আর কইয়েন না, যুদ্ধ তো এক প্রকার লাগছিল। আমি যে বেয়ানবেলা নতুন একটা কাম ধরছি, সেইটা কইরা আইতে দেরি হইছে, তাই একটু দৌড়াইতে হইল। ভাবি, বড় খালাম্মা আর ছোট খালাম্মা কি উঠছে? মা উঠেছে, তবে চাচি এখন ওঠেনি। তা কি কাজ করছো? মেহু চুপ হয়ে যায়। আমিনা বুঝতে পেরে বলে, আরে ওই মরছি না, তাড়াতাড়ি লও, খাওয়ান দাওয়ান দিতে হইব। ভাবি, আপনি অহন যান, মেলা কাম পইরা আছে, পরে কথা কমুনে। সাথে সাথে আরাফের ডাক আসে। নীলা না ভেবেই উপরে চলে যায়। মেহু হাফ ছেড়ে বাঁচে। মেহুর জন্য আলাদা একটা রুম দেওয়া হয়েছে ছাদের উপরে, চালা ঘরটা। যদিও সেটা স্টোররুম হিসেবে পরিচিত ছিল, তবে রিসেন্টলি সেটা মেহুর ঘর হিসেবে ব্যবহার হচ্ছে। আসলে এতদিন আমিনা খালার সাথে থাকলেও ঘরটা ছোট ছিল, দুজনের জন্য বেশ অসুবিধা হতো। তাই মেহু লুৎফাকে বলে করেই নিজের জন্য চালা ঘরের রুমটা নিয়ে নেয়। এটার সাথে অ্যাডজাস্ট করা ছোট্ট একটা টয়লেটও আছে। মোটামুটি মেহুর জন্য পারফেক্ট একটা ঘর। মূলত মেহু আর আমেনা খালার কোনো অসুবিধাই হচ্ছিল না, কিন্তু মেহুর পড়াশোনার জন্য রুমটা বেশ সমস্যা করছিল। আসলে নিচে হওয়াতে মেহুর মনে হয়েছিল সেখানে পড়াশোনাটা রিস্কি। তাছাড়া আমেনা খালা সহ থাকলে সে রাত জেগে পড়তে পারতো না। এখন নিজের রুমে যখন ইচ্ছে রাত জেগে পড়তে পারবে, কেউ ডিস্টার্ব করবে না। সাথে নিরিবিলি পরিবেশ হওয়াতে পড়তেও সুবিধা হবে। মেহু নিজের মতো করেই রুমটাকে সাজালো। এবারে মানুষজন খুব একটা ছাদে আসে না, তাই তার রুমের ব্যাপারে কার কোনো সন্দেহই হবে না। তবু রিস্ক না নিয়ে মেহু বইগুলো সব খাটের তলায় রাখলো, আর সামনে দিয়ে একটা ট্রাঙ্ক এনে রাখলো যাতে বোঝা না যায় ট্রাঙ্কের পেছনে কি আছে। তাছাড়া মেহু ঠিক করলো যাওয়ার আগে তালা দিয়ে যাবে। লুৎফার কাছ থেকে মাস শেষ হওয়ার আগে বেশ কিছু টাকা নিয়েছিল, সেগুলো দিয়েই মোটামুটি কিছু বই কেনা হয়েছে। আর আসার সময় যা ছিল তা দিয়ে ভর্তির ফি জমা দেওয়া হয়েছে। যদিও কিছু টাকা বাকি আছে, তবে সেটা বেতনের টাকা জমিয়ে পরিশোধ করে দিবে। এই মুহূর্তে মেহুর মাথা থেকে অনেকটা ঝামেলাই কমে গেল। সে শান্তিতে সকালে কোচিংয়ে, সারাদিনের ঘরের কাজ আর রাতে নিরিবিলি পরিবেশে পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে। তবে সব করতে হবে অনেক সতর্কতার সাথে। ওয়াশরুমে গিয়ে সে হাত মুখ ধুয়ে গামছা দিয়ে মুখ মুছছে। হঠাৎ আয়নায় চোখ পড়তে একটু থেমে দাঁড়ায়। ভালো করে নিজের চেহারাটা দেখে। সারাদিন তো নিজেকে দেখার সময়ই হয় না। কালো রঙের পেছনে লুকিয়ে থাকা এই সাদা চামড়াটা অনেক বেশি অসহ্যনীয় লাগে মেহুর, কারণ কালো চামড়াটা দিয়ে সে যাচ্ছে তাই করতে পারে, কিন্তু এই সাদা চামড়াটা তাকে সব কিছুতেই বাধা দেয়। এটা দেখলেই রাগ লাগে। মাঝে মাঝে নিজের এই রূপকে শেষ করতে মন চায়, কিন্তু অনেক সময় অসহায়ের কাছে হার মেনে বাস্তবতাকে মানতে হয়। অনেকদিন পর নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মেহু। মনে হচ্ছে আড়ালে থেকে লোকটা আরও উজ্জ্বল হয়ে গেছে। তাতে মেহু কি, সারাদিন তাকে ওই কালোই থাকতে হবে। তবুও শান্তি, অন্তত বদলোকের নজর নেই। দুপুরে রান্নার তোড়জোড় চলছে। হঠাৎ লুৎফা এসে জানায় তার মেজো ছেলের রুমটা পরিষ্কার করতে হবে। সে আজই বিকালে ফিরবে। গতকাল রাতের ফ্লাইটে উঠেছিল, খুব সম্ভবত আজই পৌঁছাবে। একটু আগেই জানালো তাকে। লুৎফার কথা শুনে আমেনা খালাকে পায় কে? হ্যাঁ, কে রান্নার কাজ, তার উপর ঘর পরিষ্কার।
তিনি তাড়াতাড়ি মর্জিনাকে গিয়ে বলেন, এই রুম হচ্ছে না, তাড়াতাড়ি যাও পরে, দুতলা শেষ কোণের এই রুমটা আছে, এইটারে ধুইয়া মুছে চকচক কইরা দে। মেজো ভাই যান নাকি সন্ধ্যার মধ্যে আইয়া পড়বো, যা মা তাড়াতাড়ি যা। মর্জিনা ঝাড়ু আর পানি নিয়ে রুমের সামনে দাঁড়ায়। এই ঘরটা একদম শেষের দিকে। যিনি এই ঘরের মালিক তিনি নাকি কোনো কোলাহল সইতেই পারেন না, এমনকি অগোছলো অপরিষ্কার থাকাটা তার পছন্দ না। তাই সব সময় নিজের সব কিছুকে পরিষ্কার রাখেন। মেহুর আসা 1.5 মাস আগে নাকি ব্যবসার কাজে বাইরে গিয়েছিলেন, আজ আসছে। মেহু এ পরিবারে সবাইকে দেখলেও একমাত্র এই মেঝো ছেলেটাকে দেখেনি, তাই জানেও না মানুষ হিসেবে এই লোকটা কেমন। হাতে থাকা চাবিটা দিয়ে দরজা খুলে সে লেগে যায় কাজে। রুমটা তেমন একটা অপরিষ্কার নয়, তবুও অনেক দিন ব্যবহার না হতে একটু ঘোলাটা দেখাচ্ছে। মেহু প্রথমে বন্ধ জানালাগুলো খুলে দেয়, তারপর বিছানার চাদর পরিবর্তন করে দেয়, ঘরে থাকা সব জিনিসগুলো একটু ঝেড়ে দেয়, ভালো করে ঘরের মেঝেটা মুছে নেয়। এরপর দেয়ালে থাকা ছবিগুলো একে একে মুছতে গিয়ে মেহু পাথর হয়ে যায়। কোনো একটা ছবির সামনে এসেই সে থেমে যায়। ঢাকা শহরে এসেই সবার আগে এই লোকটার সাথেই তার দেখা হয়েছিল। দেখা নয়, এক প্রকার ঝগড়া হয়েছিল। ছোটোখাটো একটা ভুলের জন্য দুজনের মধ্যেই ঝগড়া লেগে যায়। 2-1 মানুষও জড়ো হয়েছিল। মেহু তাড়াতাড়ি ছবিটা ঠিক জায়গায় রেখে সোজা হামিনার কাছে চলে যায়। হাঁপাতে থাকে মেহু। হামিনা মেহুকে দেখে পানি নিয়ে আসে। কিরে মাইয়া, তোরে কি ভূতে তাড়া করছে? এইভাবে দৌড়ে আইলি কেন? আর ঘর পরিষ্কার করছস? মেহু কথা বলতে পারে না, শুধু হাঁপাচ্ছে। হামিনা খালা মেহুকে টেনে বসায়। ও মাইয়া, কি হলো তোর? এমন করতেছিস কেন? ভয় পাইছস? না, তাহলে? উপরে যে রুমটা পরিষ্কার করছিলাম সেখানে একটা লোককে দেখলাম ছবিতে। লোকটাকে? ও, এই কথা। উনি তো এই বাড়ির মেজো পোলা, নাম আদ্য। দেখতে যেমন সুন্দর তেমনি মেজোটারও খুব চওড়া। ওনার লগে কথা কইতে সবাই অনেক ডরায়। তও মা ভক্ত। বড় আপ্পারে কি যে ভালোবাসে, আপ্পা যা কইব তাই হইব। তয় মেজাজও হইলেও খুব ভালা, কখনো কারোর লগে মন্দ কথা কয় নাই। কিন্তু তারে দেখা তোর ভূত দেখার মতো ছুটতে হইল কেন? খালাগো, আমি শেষ। যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। খালাগো, এই ঢাকায় যখন আমি প্রথম আসি তখন এই লোকের সাথে আমার প্রথম দেখা হয়েছিল। শুধু দেখা না, ঝগড়াও হয়েছিল। হামিনা খালা মুখে হাত দিয়ে হাঁ হয়ে যায়। কি করছেন রি? কেমনে? শোনো তাহলে। মেহু ট্রেন থেকে নামতেই দেখে চারপাশে অনেক লোক ছোটাছুটি করছে। সবাই ব্যস্ততা নিয়েই ছুটছে, কারো দিকে কারো দেখার জো নেই। কোত্থেকে একটা কোট পরা লোক এসে মেহুর হাতে ব্যাগটা নিয়ে নেয়। হঠাৎ এমন করায় মেহু আহাম্মক বনে যায়। যখন বুঝতে পারে তখন টান দিয়ে ব্যাগ নিয়ে ফেলে। কি করছেন কি আপনি? আবার ব্যাগ নিয়েছেন কেন? পোশাক দেখে তো চোর মনে হয় না। দিনে দুপুরে চুরি করছেন? না না, আমি চোর না, আমি কুলি, স্মার্ট কুলি। আসলে নোংরা পোশাক দেখলে কেউ কাজে নিতে চায় না, তাই একটু স্মার্ট হয়ে চলি। তা ম্যাম, আপনার ব্যাগটা দিন, আমি নিয়ে যাব। না না, লাগবে না। আমার ব্যাগ আমি নিব, ধন্যবাদ। তবে এভাবে অনুমতি ছাড়া ব্যাগে হাত দেবেন না। লোকটা কি শুনলো কে জানে, অন্যদিকেই দৌড় দিল। মেহু ব্যাগ হাতে নিয়ে স্টেশনের বাইরে চলে আসে। উদ্দেশ্য গাড়ি নিয়ে রোকেয়া আপার কাছে যাবে। রোকেয়া আপা তার গ্রামের একজন দুঃসম্পর্কের বোন হয়। বলেছিল কখনো কোনো সমস্যা হলে যেন তার কাছে যায়। একটা ঠিকানাও দিয়েছিল। কথা হচ্ছে এখন ঠিকানা অনুযায়ী তাকে পাওয়া যাবে কি না। মেহু ব্যাগ নিয়ে কিছুটা পথ হেঁটে আসে, কিন্তু এত ভারী ব্যাগ বহন করা সম্ভব নয়। তাই আশেপাশে একটা রিক্সা খুঁজে। কিছু দূর দূরে একটা রিক্সা নজরে পড়লে মেহু এগিয়ে যায়। এই যে রিক্সাওয়ালা, কদমতলীর ছাত্রীনিবাস হোস্টেলে যাবেন? লোকটা বিরক্ততার ভঙ্গিতে মেহুর দিকে তাকায়। কি বললেন আপনি? বলছি, কদমতলীর ছাত্রীনিবাসের সামনে যাবেন? ইউ রাস্কেল, আমাকে দেখে আপনার কোন দিক দিয়ে রিক্সা চালক মনে হচ্ছে? কোন দিক দিয়ে নয়? একটু আগে তো একজন কুলিকে দেখলাম স্মার্ট হয়ে কুলিগিরি করছে, যাতে ছাত্রীরা ইগনোর করতে না পারে। আপনিও হয়তো এমনভাবে সেজেছেন যাতে সহজে কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। তাহলে এখন এভাবে কথা বলছেন কেন? ইউ, আপনার সাহস তো কম না। কাকে কি বলছেন আপনি? একজন রিক্সাওয়ালার সাথে কথা বলছি, এতে এত গজগজ করার কি আছে? তোমাকে আমি স্যার, গাড়ি ঠিক হয়ে গেছে, আপনি চলুন। ব্লাডি ড্রাইভার, তোমার জন্য আজ আমাকে রিক্সাওয়ালা সাজতে হলো। বাসা থেকে বের হওয়ার সময় গাড়ি চেক করনি কেন? একে তো কাজের দেরি, তার উপর
এই মেয়ে বলে কি না আমি রিক্সা চালক? মেহুকে উদ্দেশ্য করে কথা বলে হাদ্দুর কথায় মেহু থ হয়ে যায়। বুঝতে পারে ভুল মানুষকে ভুল হিসেবে সম্বোধন করেছে। মেহু আর কিছু না বলেই চুপ করে রইল। হাদ্দু অগ্নির চোখে মেহুর দিকে তাকায়। এই ইউ, তোমাকে আমি দেখে নিব। মনে করো না মুখ ঢেকে রেখেছো বলে তোমাকে চিনব না। তোমার চোখগুলো মার্ক করে রাখলাম। আই সোয়ার আমাদের আবারও দেখা হবে, তখন সুদ আসলে সব ফেরত দিব। অগ্নি স্বরে কাটা কাটা কথা বলে হাদ্দু হনহন করে বেরিয়ে যায়। একটু পর বুড়োর মতো একজন লোক রিক্সার পাশে এসে দাঁড়ায়। আপা কই যাইবেন? যাহার নামে যাব, এ রিক্সা আপনার? হুঁ আপা, কেন কি হয়েছে? বিশ্বযুদ্ধ হয়েছে, রিক্সায় রেখে কই গেছেন? আপনার জন্য কত বড় একটা মিস্টেক হলো। ইস! কথাগুলো বলে ব্যাগ হাতে নিয়ে মেহু চলে যায় আরও সামনে। রাগের চোটেই এখন আর ক্লান্তি কাজ করছে না। আদৌ ব্যবসার কাজে বাইরে যাচ্ছিল। ফ্লাইট ছিল দুপুর 12টা। গাড়ি নিয়ে যেতে মাঝপথে থেমে যায়। ড্রাইভার চেক করতে নেমে দেখে ইঞ্জিনে সমস্যা, তাই ঠিক করতে বের হয়। ঠাডা পড়া গরমে হাঁটুর প্রাণ যায় অবস্থা, তাই একটু ছায়া পড়া জায়গায় দাঁড়ায়। যেদিকে দাঁড়ায় সেদিকে একটা রিক্সা ছিল, আর মেহু তাকে রিক্সাওয়ালা ভেবে কথা বলে। ব্যাস লেগে যায় ছোটোখাটো যুদ্ধ। তবে মেহুর চিন্তা নেই, সেই লোক চিনবে কেমনে করে যেখানে মেহুর মুখই দেখা যাচ্ছে না। হাত চোখ দেখে কাকে কেই বা মনে রেখেছে শুনি। মনের মধ্যেই নিজেকে সান্ত্বনা দেওয়ার বাণী তৈরি করে মেহু নিজের গন্তব্যে চলে আসে। হোস্টেলের সামনে দাঁড়াতে গার্ড তাকে প্রশ্ন করে। সে পরিচয় দিলে তাকে অপেক্ষা করতে হবে। হোস্টেল সুপার এসে মেহুর সাথে কথা বলে, তাকে রোকেয়ার কাছে নিয়ে যায়। রোকেয়া মেসেই ছিল। মেহুকে পেয়ে খুশিতে আটখানা। তা বল মেহু, মিস খুঁজে পেতে কোনো সমস্যা হয়নি তো? না আপা, তবে অচেনা শহরে একটু এদিক ওদিক হারিয়ে যাওয়ার ভয় ছিল। এই শহরে মানুষ হারায় না, শুধু পথ চিনতে ভুল হয়। যাই হোক, তোর চিঠি পাওয়ার পর আমি অনেক চেষ্টা করলাম একটা রুমের ব্যবস্থা করার, কিন্তু বিশ্বাস কর এখন কোথাও রুম খালি নাই। এখন বছরের শুরুর সময় সব স্টুডেন্ট আর কর্মজীবী মানুষ হোস্টেলে উঠেছে, তার উপর ভর্তির জন্য গ্রাম থেকে ঢালা ঢালা মানুষ শহরে আসছে, তাই রুম পাওয়া একটু কষ্টসাধ্য। তবু আমি চেষ্টা করছি রে। আপা, আমি তোমাকে কষ্ট দিচ্ছি, তবে আমার দিকটাও বুঝো। তাছাড়া তুমি তো জানো আমি কোন পরিস্থিতিতে এসেছি। মেহু, আমি সব বুঝতে পারছি। তাছাড়া আমার ভয়ও লাগছে। তুই যেভাবে পালিয়ে এসেছিস, ওদের পক্ষে অসম্ভব না তোকে খুঁজে বের করা। যাই হোক, ওসব বাদ দে। আপাতত এ কদিন আমার সাথে থাক, আমি দেখি কি করা যায়। আসলে আমরা এক রুম দুজন করে থাকি, বাড়তি মানুষ রাখা যাবে না, কিন্তু আমার রুমমেট বাড়িতে, তাই তোর সমস্যা হবে না। তাহলে এ কদিন চেষ্টা করার সুযোগ আছে। হাতে টাকা পয়সা কিছু আছে? আপা, বেশ খানিকটা আছে। অচেনা জায়গায় আসছি, খালি হাতে তো আসা যায় না, তবে তুমি একটু চেষ্টা করে দেখো। দিন 2 পার হলো, কিন্তু রোকেয়া কোনো কিছু ব্যবস্থাই করতে পারল না। ঢাকা শহরে হুট করে চাহিদা অনুযায়ী বাসা পাওয়া সহজ নয়। তাছাড়া যে পরিমাণ খরচ, তাতে অল্প টাকায় কুলানো অসম্ভব। তবুও রোকেয়া চেষ্টা ত্রুটি রাখেনি। এরই মধ্যেই রোকেয়ার রুমমেটও চলে আসে। হোস্টেল সুপার নোটিশ দেয় যে বাড়তি মানুষ রাখা যাবে না। সেই হিসেবে মেহু একদম ভেঙে পড়ে। মেহু, আমি আর লোপা দুজনে কাজে যাচ্ছি, দেখি আজ কোনো ব্যবস্থা করা যায় কিনা, নতুবা। মেহুর মুখটা এতটুকু হয়ে যায়, তার মনটা বিষণ্ণতায় ছেয়ে যায়। রোকেয়ারা কাজে চলে যাওয়ার কিছুক্ষণ পর মেহু নিজেকে হাঁকা লাগে। তাই সে আর আশা না রেখে রোকেয়াকে একটা চিঠি লেখে। হোস্টেল সুপারকে বলেই চাবিটা দিয়ে হোস্টেল থেকে বের হয়ে যায়। আর এভাবে হাঁটতে হাঁটতে রাত নেমে আসে। আর ঘটনাক্রমে মাঝখানে অনেকগুলো সমস্যার পর সে আহসান ভিলায় কাজের মেয়ে হিসেবে জায়গা পায়। সব কথাই খুব মন দিয়ে শুনেই আমেনা। তার মুখটা এখনও সেই হাঁ আকারে আছে। আসলে ভাগ্য বা কাকতালীয় যাই বলা হোক না কেন, এ বাড়ির সাথে শুরু থেকেই মেহুর একটা যোগসূত্র ছিল। না হলে সব কিছুর পরও মেহু আবার সেই ছেলের সামনে পড়তে চায়। এখন শুধু একটাই কাজ, মেহুকে কোনোভাবেই হাতদের সামনেই পড়া যাবে না। আর পড়লেও খুব সাবধানে থাকতে হবে, কারণ প্রথমেই হাতদের কথা পাত্তা না দিলেও এখন মনে হচ্ছে লোকটা এবারে সবার থেকে অনেকটাই জাদ্রেল ধরনের হবে। বাসায় ছোটোখাটো একটা অনুষ্ঠান মতো হয়েছে, হবেই না বা কেন? ব্যবসার জন্য বড় ধরনের একটা প্রজেক্ট পেয়েছে, তার খুশিতে পার্টি না দিলে হয়? হাদ্দ ফিরেছে আজ সকালে। কথা ছিল গত সন্ধ্যা বা রাতেই সে আসবে, কিন্তু এয়ারপোর্ট থেকে আরেকটা কল আসায় সে বাসায় না এসে
অন্য কাজে যায়। সেখান থেকে একেবারে আজ সকালে এসে পৌঁছায়। তখনও বাসার কেউ ঘুম থেকেই ওঠেনি। মেহু তৈরি হচ্ছিল বাইরের কাজের জন্য। মোটামুটি নিজের পোটলা নিয়ে বের হতে যাবে, ঠিক তখনই দরজার কলিং বেলের আওয়াজ হয়। মেহু ভয়েই দরজা খুলে না, কারণ তার আন্দাজে ছিল গতকাল যখন আদ্য আসেনি নিশ্চয়ই এত সকালে সেই হবে। তাই সৌজা দৌড় দিয়ে মেহু আমেনা খালাকে ডেকে আনে, আর আড়ালে চলে যায় মেহু। যেটা ভেবেছিল সেটাই। হাত দরজার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। আমেনা খালাকে দেখে একগাল হেসে দেয়। ভালো আছো তো খালা? হয় বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? এইদিকে কাম কেমন? সব ভালো খালা। বাড়ির বাকিরা কোথায়, এখনো ওঠেনি? না বাবা, কাল অনেক রাত পর্যন্ত তোমার লেখে জায়গা ছিল, কিন্তু তুমি যখন কইলা ভোরে আইবা তাই সকালে ঘুমোইতে গেছে। হয়তো বেলা হইব, তুমি আসো, গোসল ছাইরা লও, আমি তোমার লেগে নাস্তা দিতেছি। না খালা, এত তাড়াহুড়া করতে হবে না। আমি আগে একটা ঘুম দিব। যেখানে ছিলাম সেখান থেকে নাস্তা করে এসেছি। আপাতত লম্বা শাওয়ার নিয়ে ঘুমাবো। বাবা মা উঠলে আমাকে ডেকে দিও। হাতও হাসি মুখে কথা শেষ করে নিজের রুমে চলে যায়। হাত দিয়ে চলে যাওয়ার পর মেহু আড়াল থেকে বের হয়। খালা, এই কি সেই পোলা যে আমার লগে ঝগড়া করছিল? দেখো কত সুন্দর কইরা তোমার লগে কথা কয়, আর আমার লগে কথা কইছে। আরে ছেমরি, তুইও কি তারে কাম করতেছস? এখন সব বাদ দে। যে কাম করতেছস দেখি তাড়াতাড়ি চলে আসিস। আজ বাড়িতে মেলা কাম। কাজের কথা মনে হতেই মেহু দ্রুত পায়ে বেরিয়ে যায়। সকাল 9:30, এখনও সবার ঘুম ভাঙেনি। লুৎফা উঠিয়ে রান্নাঘরে পৌঁছাতেই আদ্যের খবর পায়। সেই খুশিতেই তাড়াতাড়ি ছেলের রুমে যায়। ঢুকতেই আদ্যের ঘুমন্ত মুখটা চোখে পড়ে। চুলগুলো এখনও ভেজা, বোঝাই যাচ্ছে এসে মাত্রই শাওয়ার নিয়েছে। কতটা স্নিগ্ধ লাগছে আদ্যকে। লুৎফা ছেলের মাথার পাশে বসে হাত বুলিয়ে দেয়। উঠে যেতে শাড়িতে টান পড়ে, বুঝতে পারে ছেলে তার ঘুমায়নি, তাই পেছনে ফিরে গিয়ে ছেলের মাথার কাছে বসে। তুমি ঘুমাওনি? তবে তোমার হাত লাগতেই ঘুম উধাও। কেমন আছো মা? ভালো। তবে তুমি এতটা শুকালে কেন? যত্ন নিতে না বুঝি? একটু অবহেলা হয়েছে। আসলে যে কাজটার জন্য বাইরে ছিলাম তা বড় গুরুত্বপূর্ণ ছিল। সবটা কনসার্ন শুধু কাজে দিয়েছিলাম, তাই নিজেকে দেখার সময় হয়নি। তবে এবার থেকে দেখব। দেখা যাচ্ছে। কতটা দেখবা? তুমি এতটা উদাস কেন আদ্য? জীবনে চলতে হলে সব দিক দিয়ে সমান রাখতে হয়। একটাকে গুরুত্ব দিতে গিয়ে অন্যটাকে অবহেলিত হলে তো সমস্যা হবে, তাই না? সরি মা, সত্যি বলছি, এবার থেকে সব দিক সমান তালে চলবো। বাবা উঠেছে? না, গতকাল জেগে থাকায় এখনও ওঠেনি। তবে আজ হয়তো লেট হবে। তাছাড়া অফিসেও যাবে না বোধ হয়। তুমি তৈরি হয়ে এসো, আমি সবাইকে খবর দিচ্ছি। দেরি করো না। ঠিক আছে মা, আমি এক্ষুনি আসছি, তুমি যাও। লুৎফা বের হতেই হাতও আরও কিছু সময় বিছানায় গড়াগড়ি করে নেয়। তারপর বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। আজকের খাবার টেবিলটা যেন অন্য দিনের তুলনায় বেশ জমজমাট লাগছে। বলতে গেলে আদ্যর আশায় সবাই বেশ খুশি। সেই সাথে ব্যবসার কাজটা সফল হয়েছে দেখে সবাই আনন্দে গদগদ। সেই সুবাদে কেউ বাইরের কোনো কাজেই যাবে না। উদ্দেশ্য ভাইয়ের সাথে সবাই সময় কাটাবে। সুজাতার মেয়ে সুচি রান্নাঘরে গেলেও মেজো ভাইয়ের পছন্দের আলুর চপ বানানোর কথা জানাতে। আমেনা খালা আগে থেকেই জানতো হাদ্য এলেই আলুর চপের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আগে থেকেই সে সব ঠিক করে রেখেছিল। যেই না অনুমতি পেল অমনি বানানো শুরু করলো। হো মাইয়া, তাড়াতাড়ি আলুগুলো আনরে ভর্তা করে দে। দাওস না সুচি মাই কি করে গেল? দেখছি তো খালা, তোমাকে আদ্য বাবা কি আলুর সব বেশি খায়নি? এর লাইগা তো আলুর লহন ফুই লাগাছে। কথাটা বলেই হিহি করে হেসে উঠে মেহু। তৎক্ষণাৎ আদ্য চলে আসে। কি বললে তুমি? আমি আলুর মতো ফুলে গেছি? এই মেয়েকে তুমি, আর এত সাহস কি করে হয় আমাকে আলু বলার? তুমি জানো আমি রোজ জিমে যাই। আমার বডি দেখেছো? কোন দিক দিয়ে তোমার আমাকে আলু মনে হয়? মা, ও মা, মা। চিল্লাতে চিল্লাতে রান্নাঘর থেকে বেরিয়ে যায় হাতও। আসলে আদ্য নিচে আসছিল হামনা খালাকে আলুর চপের সাথে ভালো করে চিকেন ফ্রাইয়ের সাথে সস দিয়ে একটা রোস্ট তৈরি করতে বলার জন্য। কিন্তু রান্নাঘরের কাছাকাছি এসে যখন মেহুর মুখ থেকে আলু শব্দটা শুনল, তখন তার মাথা চড়ে গেল। সাথে সাথেই নিজের রাগটা গড়গড় করে মেহুর উপর ছাড়ল। শুধু তাই নয়, পুরো বাড়িকে এক জায়গায় করলো। হামিনা খালা মেহুর কাছে এসে বলল, আরে ছেমরি, কইতেছিলাম বেশি ফটো ফটো করিস না। দেখলি তো কি হইল?
অহন লাগতেছে তোর বাড়ির কাম চড়া যাইব। আদ্য বাবার কথা তাছাড়া বড় বাপ্পা আদ্য বাবারে খুব ভালোবাসে। সে যা রাগ করে তোরে তাড়াই না দেয় তাহলে কিচ্ছু করতে পারবো না, বুঝছস? খালা, আমি তো তোমাদের মস্করা কইরা কইতাছিলাম, হে লোক আইসা শুনবো কে জানতো। খালা, এবারের মতো বাঁচাও, হাসা কইতাছি, আমি আর ওই পোলা ত্রিসীমানায় যামু না। আইসা তুই এখন চুপ থাক, একদম বোবা হইয়া যা, আমি দেখতাছি কি করণ যায়। তুই একদম চুপ থাকবি, ঠিক আছে? মেহু উত্তরের পরোয়া না করে আমিনা বাহিরে চলে আসে। ভয়ে আর ভীতিতে মেহুর চোখে জল চলে আসে। এই আশ্রয়টা হারালে সে একদম শেষ হয়ে যাবে। অন্তত তার নিরাপত্তা হিসেবে এই জায়গাটা বেশ পাকা। এখন সে কি করবে? যদি আদ্যর কথায় লুৎফা তাকে বের করে দেয় তাহলে তো না না, এসব কথা ভাববে না। খারাপ কথা ভাবলে খারাপই হবে, তাই ভাববে না এসব। হাল্লাকে ডাকছে মেহু। আদ্যর চেঁচামেচিতে সবাই বসার রুমে একত্রিত হয়। লুৎফা ছেলের কাছে এসে জানতে চায় কারণ কি। মা, ওই যে আমিনা খালার সাথে একটা মেয়ে আছে, কি নাম? কে, মর্জিনা? জরিনা নাকি মর্জিনা জানি না। মেয়েটা আমাকে কি বলেছে জানো? আমি নাকি হালুর মতো দেখতে। কথাটা শুনি বাড়ির ছোটরা হা হা করে হেসে ওঠে। হাতদের অগ্নিদৃষ্টি দেখেই সবাই হাসিটা হজম করে নেয়। লুৎফা অবাক হয়ে ছেলেকে দেখে। আদ্য, তোমার কোথাও ভুল হয়েছে। মর্জিনা এমন ব্যবহার করতেই পারে না। গত 1.5 মাস এ বাড়িতে আছে, কখনো কারোর সাথে আবোল তাবোল কথাও বলেনি। তুমি হয়তো ভুল শুনেছ। না মা, আমি ভুল শুনিনি, এতটা ভুল আমি শুনবো না। ও স্পষ্ট বলেছে আমি নাকি আলুর মতো দেখতে। আদৌ আমার মনে হয় ও অন্য কিছু মিন করে বলেছে, তুমি সেটা নিজেকে মিন করেছো। তোমার সব কিছুতে একটু আগ না বাড়ালে হয় না নীলা। আদ্য যখন বলেছে নিশ্চয়ই বলবে না। নীলাকে নিক্ষেপ করে কথা ছিল সুজাতা। চাচির কথায় নীলার মুখটা থমথমে হয়ে যায়। মা, তোমার যদি মনে হয় আমি ভুল বলেছি তাহলে ওই মেয়েকে ডাকো। ডাকো মা, তাহলে সব পরিষ্কার হবে। লুৎফা নিরুপায় হয়ে ছেলের মান রাখতে মর্জিনাকে ডাকে। এরই মধ্যেই মেহুর প্রাণটা প্রায় অর্ধেক বেরিয়ে গেছে। যদি এই বাড়ি থেকে চলে যেতে হয় তাহলে হয়তো মরেই যাবে। মর্জিনা ভয়ে ভয়ে সবার সামনে আসে। লুৎফা কিছু বলার আগে সুজাতা এগিয়ে যায় মেহুর কাছে। তুই বল, আসল কাহিনী কি? তুই কি সত্যি মেরু ছেলেকে আলু বলেছিস? মেহু হাত মোচড়ামুচড়ি করে। আসলে সে যা ভেবে কথাটা বলেছিল সেটা তো এদের বোঝানো সম্ভব না। হিতে বিপরীত হলে আবার, কিন্তু যা বলতে চায় তাও তো পরিষ্কার করে বলতে পারছে না। কি রে, বোবা হলি নাকি? বল, আদ্য যা বলেছে তা ঠিক কি না? জি, মানে আসলে পুরো পরিবেশটা নিস্তব্ধ। আমিনা খালা মুখে শাড়ি টেনে এনেছে। উপস্থিত সবাই স্তব্ধ। কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকবি। কি বলে ডাকতে হয় তা জেনে নিবি, নতুবা শিখে নিবি। অতিরিক্ত নাচানাচি করলে চুল ধরে বের করে দেব। তখন রাস্তায় রাস্তায় থাকবি, মনে রাখিস। ক্ষমা চা আদ্য থেকে। মেহু পাথরের মতো আদ্যের সামনে গিয়ে দাঁড়ালো। আমারে মাফ কইরা দিয়েন, ভুল কথা কইয়া ফেলাইছি, আর কোনো দিন কমু না, মাফ কইরা দেন। আদ্য তেজি ভাব নিয়ে মেহুর সামনে থেকে চলে যায়। আজকের চোরটা মনে রাখবি, এটা তোর আগামী কাজের শিক্ষা হিসেবে মাথায় রাখবি, রাস্কেল। কথা শেষ হতেই সবাই এক এক করে চলে যায়। লুৎফা নীলা মেহুর কাছে আসে। মা, মর্জিনা, তুমি কিছু মনে করো না। আসলে আদ্য ছেলেটা অমনি। তাছাড়া সুজাতা এমন কিছু করবে ভাবতে পারিনি। ক্ষমা করে দিও মা। যাও, কাজে যাও। ওরা চলে গেলে মেহু দৌড়ে রান্না করে যায়। মুখে কাপড় গুজে ঝরঝর নয়নে পড়ে থাকে। আমিনা খালা কাছে এসে জড়িয়ে ধরে। মারে, কান্দিস না। ছোট আপা এমনি মানুষের বড়ই আঘাত দিয়া কাম করে। আমি ওনার বয়সে বড় হমু, কিন্তু আমারও একবার তরকারির বাটি ছুঁইরা দিছিল। মারে, কামের মায়া হওয়া সহজ না, প্রতিটা সময় অপমান সহন লাগে। আর কান্দিস না, তুই ওপরে যা, এদিকটা আমি সামলামো। যা মা, তুই আরাম কর। মেহু রুমে অন্ধকার করে বসে আছে। হেয়াবে সুজাতা সবার সামনেই থেকে চর দেবে সেটা সে ভাবতেই পারেনি। কাজের লোক বলে কি মান সম্মানহীন নাকি মেহু? নাকি কাজ করলে উঁচু যাত্রার নিচুদের মানুষ মনে করে না? সব কষ্ট কেন তাকে সইতে হচ্ছে? পিতৃহারা মাতৃহারা আর পলায়নরূপী হয়েই কেন তাকেই বাঁচতে হচ্ছে? কেন আল্লাহ সব পরীক্ষা তার ভাগ্যেই তুলে ধরেছে?
ভাবতেই ডুকরে উঠে মেহু। নিচে কত হট্টগোল হচ্ছে, কিন্তু মেহু একা এই চালা ঘরে বসে আছে। কেউ নেই যে তার খবর নেবে। এই পৃথিবীতে এত মানুষ, কিন্তু কেউ যেন মেহুর নয়। কতটা অসহায় মেহু। হাত এখন অনেকটাই ফ্রি সময় কাটাচ্ছে। এতদিন বাসার বাইরে থাকায় এখনও অফিসে যাওয়া হয়নি। বাসায় থাকে, এটা ওটা করে, তবে খুব শীঘ্রই কাজে জয়েন করবে সে। সেদিনের পর থেকে মেহু খুব একটা আদ্যের সামনে যায় না। সে সবসময় চেষ্টা করে আদ্যের থেকে 200 হাত দূরে থাকতে। হামেনা ও আদ্যের কোনো কাজে সহজে মেহুকে পাঠানোর চেষ্টা করে না। আসলে যতই মেহু অচেনা কেউ হোক, হে অল্প সময়ে মেহুকে আমরা নিজের মেয়ের মতো ভেবে নিয়েছে। তাই সেদিনের চরের আঘাতটা আমরা নিজেও অনুভব করেছে। তাছাড়া মেহু এখন বাসার কাজ, বাইরের কাজ যথাসাধ্য দ্রুত সময়ে শেষ করে তাড়াতাড়ি নিজের পড়াটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। রাতের সময় সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন মেহু নিজের পড়াটা শুরু করে। প্রায় রাতে ঘুমোতে যাওয়ার সময়টা তার 2টো কি 3টা হয়। তবুও সকালে উঠতে সমস্যা হয় না, কারণ স্বপ্নের চূড়াটা যত উঁচু হবে, পরিশ্রমের সীমানাটা তত গাঢ় হবে। এই সত্যিটা মাথায় স্থায়ী হলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। এক বাড়িতে আছে, তা সত্ত্বেও খুব একটা দেখা হয় না দুজনে। মেহু বারবার এড়িয়ে যায় আদ্যকে, তবে কখনো কখনো আদ্যের সামনে পড়তে হয়। তখন মেহু চোখ নামিয়ে চলে যায়, আর আদ্য তিক্ততার চাহনিতে অন্যদিকে সরে দাঁড়ায়। প্রতিদিনের ন্যায় আজও মেহু খুব সকালে উঠে কোচিংয়ের জন্য বের হবে। এমন সময় পেছন থেকে ডাক আসে। এই মেয়ে, এত সকালে তুমি কোথায় যাচ্ছ? আওয়াজ শুনে মেহুর হাত পা ঠান্ডা হয়ে যায়। কি উত্তর দেবে সে? মেহু অনেকটাই জড়বস্তুর ন্যায় পেছনে ফিরে তাকায়। যা ভেবেছিল তাই। হাত যে আমি কি আমি করছো? উত্তর দাও। এত সকালে পোটলা নিয়ে কোথায় যাচ্ছ? যে এইটা পটল না, ময়লা। আমি সকালবেলা একটা কাম করি, প্রথম থেকে করি। খালা আম্মা আমারে অনুমতি দিছিল, এখন সেই কামে যাই। কি কাজ? আর আমাদের বাসায় থেকে অন্য কোথাও কাজ করার কি দরকার আছে শুনি? আসলে স্যার, আমি এ বাড়িতে আউনের আগে যে বাসায় কাম করতাম, সেই দিকে একটা বাচ্চারে স্কুলে আনা নেওয়ার কামটা করতাম। কিন্তু বাড়ির মালিক চইলা যাওয়ায় আমি এ বাড়িতে আইয়া পড়ি। কিন্তু হ্যাঁ, বাচ্চার মা আমারে ছাড়তে চায় না, তাই আমি তাগো বাচ্চারে দিয়ে আসি। তাই খালা আমারে কইছি, বাইরে কাম করলেও ঘরের কামে হেলা দিমু না। স্যার, দেরি হইয়া যাইতাছে, আসি। হাতদের কেন জানি এই কথাগুলো বিশ্বাসযোগ্য মনে হলো না। তাই সে চিন্তা করলেও এ বিষয়ে তদন্ত করবে। অনিচ্ছা সত্ত্বেও হাত যাওয়ার অনুমতি দিল। মেহু অনুমতি পেতেই সর্পিল গতিতে চলে গেল। হাত বেশ কিছু সময় সেদিকে তাকিয়ে রইল। বাসার সবাই এখনও ঘুমে। হাতদের একটা অভ্যাস, ঘুমিয়ে গেলে শত চেষ্টাও তার চোখেই ঘুম আসবে না। তখন বিছানা ছেড়ে এদিক ওদিক হাঁটাহাঁটি করে, তবে বেশিরভাগ সময় ছাদে উঠে। কারণ ছাদে উঠলে উপরের খোলা আকাশটা খুব কাছে মনে হয়। এ সময় আপন মনে আকাশের নিচে থাকতে হাঁদও স্বাচ্ছন্দ্য বোধ করে। আজও ব্যতিক্রম হলো না। এত সকালে যেহেতু কেউ ওঠেনি, হাঁটতে হাঁটতে হাঁদও ছাদে চলে যায়। অনেকদিন পর ছাদে উঠে হাঁদও অবাক হয়ে যায়। ছাদের পরিবেশ এত সুন্দর হয়েছে তা আদের জানা ছিল না। চারপাশে ফুলের বাগান, তার মধ্যে রয়েছে হরেক রকমের ফুল। পাশাপাশি বিভিন্ন পাখি এসে বসেছে ফুলের আনাচে কানাচে। আদের প্রথমে বুঝতে অসুবিধা হলো এসব কার সাজে কার। পরে বুঝলো নিশ্চয়ই কাজের মেয়েটার। আদৌ মানতে বাধ্য, দেখতে কালো হলে কি হবে, শৌখিনতায় তার রুচি ভালো। আদৌ ফুলগুলো হাত দিয়ে ধরে ধরে দেখে। বাহ, সকালে স্নিগ্ধ বাতাসে ফুলের সুবাস চারিদিকে মম করছে। হঠাৎ দরজা থেকে নজর পড়তেই হাতের চোখগুলো ছোট ছোট হয়ে যায়। এগিয়ে যায় দরজার কাছে, হাত বাড়াই দরজার হাতলে। তালাবদ্ধ কেন ঘরটা? এ ঘরে তো মর্জিনা নামের মেয়েটা থাকে। আশ্চর্য, মেয়েটা ঘরে তালা দিয়ে কি বোঝাতে চাইলো? তার ঘরে চোর ঢুকতে পারে? সে কি জানে না এ বাড়িতে চোর ঢুকার উপায় নাই? তাছাড়া ছাদেও তেমন কেউ আসে না। তারপরও ওই মেয়েটা দরজায় তালা দিল। ও কি আমাদের উপর ভরসা করে না, নাকি ওর ঘরে এমন কিছু আছে যা আমাদের নজরে আনতে চায় না? কি সেটা? আদৌ তালা ধরে মনে মনে উক্ত কথা ছাড়াও আরও অনেক কিছু ভাবতে থাকে। না, মেয়েটাকে ভরসা করা যায় না। আলাদা করে মেয়েটাকে ধরতে হবে, খুব শক্ত করে ধরতে হবে। পেটের মধ্যে কী লুকিয়ে এসেছে তা জানতে হবে।
কোনোভাবেই গুপ্তচর হলে তো ধরা তাকে পড়তেই হবে। আসলে আদ্যের ধারণা মর্জিনা নামের মেয়েটা কোনো গুপ্তচর। ব্যবসার জন্য তাদের অনেক গোপন শত্রু রয়েছে। হয়তো তাদের মধ্যে কেউ মর্জিনাকে এ বাড়িতে পাঠিয়েছে, নতুবা ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে মর্জিনার এ বাড়িতে আগমন। আজ আসুক, এই বিষয় নিয়ে তাকে কথা বলতেই হবে। মেহু দ্রুত বাসায় এসে নিজেকে আয়নায় পরখ করে নেয়, কারণ তার মনে হয় আদ্য নামের ছেলেটা অনেকটাই গোয়েন্দা ধাঁচের। কোনোভাবে তার পরিকল্পনা টের পেলে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ছাড়বে। ভালো মতো নিজেকে দেখে তাড়াতাড়ি করে নিচে চলে যায়। রান্নাঘরে যেতেই দেখে আমেনা খালা কফি বানাচ্ছে। খালা, কফি তৈয়ার করো কাল লাইগা। আর কইস না, আদ্য বাবাই নাহি কফি খাইব, মাথা ধরছে, এর লিগা কফি বানাই। এদিকে মেলা কাম পইরা আছে, কত দেহি কি করি। একটা কাম কর, তুই কফিটা দিয়ে আয়, আমি ততক্ষণে রান্নাটা চাপাই দিই। আমেনা খালার কথা শুনে মেহু চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। ঢোক গিলে আবারও জিজ্ঞেস করে, কি কও খালা, আমি জামু? খালা, তুমি তো জানো আমি ওনারে বাঘের মতো করে ডরাই। অহন আমি গেলে উনি যদি রাইখা যায়, তখন তো আবারও তুলকালাম ঘটবো। কিছুই হইব না, তুই শুধু কফিটা নিবি, টেবিলে রাখবি, সুরসুর কইরা চইলা আসবি। আর পেশাল পারনের সময় নাই, যা তো ওহন। অনিচ্ছা সত্ত্বেও মেহু কফির মগটা হাতে নিল। সে কচ্ছপের গতিতে হাঁটতে হাঁটতে হাতের রুমে গেল। আগে বাহির থেকে রুমের ভেতরে হুকি দিতেই দেখে হাতেও আশেপাশে কোথাও নেই। মেহু দৌড়ে টেবিলের উপর কফিটা রেখে যেই না পেছনে ফিরতে যাবে, অমনি তার পেছনেই আদ্য দাঁড়িয়ে থাকে। ভ্রু একটা তুলে নাক মুখ কুচকে আদ্য মেহুকে দেখে, আর আদ্যের চাহনিতে মেহুর আত্মা পাখি বাই বাই অবস্থা। বাহিরের কাজটা শেষ হলো? মেহু চোখ বড় বড় করে ফেলে। বাহিরের কাজ মানে? কোন কাজ? উনি কি জানেন মেহু কোন কাজে গেছে? কীভাবে জানেন? উনি তো মাত্র আসলো। এর মধ্যে কি উনি মেহুর কাজ সম্পর্কে জেনে গেছেন? কি হলো, প্রশ্ন করছে উত্তর দিচ্ছ না কেন? যে কাজে সকালে বের হয়েছিলে সে কাজটা কি হলো? মেহু মাথাটা নাড়ানোর চেষ্টা করে, কিন্তু মনে হচ্ছে সেটা পাথর হয়ে গেছে। তাছাড়া দৌড় দিয়ে বের হওয়া সম্ভব না, তাহলে লোকটা সন্দেহ করতে পারে। অনেক কষ্টে মাথা নাড়ায় মেহু। তারপর যেই না বের হতে যাবে, সাথে সাথেই আরেকটা প্রশ্ন ছুড়ে দেয় হাত। সকালে ছাদে গিয়েছিলাম হাঁটতে, দেখলাম তোমার দরজাটা তালা মারা। তা আমি যতদূর জানি এ বাড়িতে কখনো চোর ঢুকে না, আবার এই বাড়িতে নিশ্চয়ই কেউ চোর না। তাহলে তোমার ঘরে তালা দেওয়ার অর্থটা বলো। মেহু এই বিষয়টা নিয়ে ভয় ছিল, কারণ একজন কাজের লোকের ঘরে নিশ্চয়ই উচ্চমানের বই থাকবে না। মেহু ভয় থাকতো যদি কেউ তার ঘরে ঢুকে ভুল করে বইগুলো হাতে পায়, সেই ভয়ে মেহু ঘরে তালা দেয়। কিন্তু এখন কি উত্তর দিবে? কি হলো, তুমি চুপ করে আছো কেন? তোমার সমস্যা কি বলবে? তোমাকে যাই জিজ্ঞাসা করি তাতেই তুমি বোবা হয়ে যাও, নাকি অন্য কোনো কারণ আছে? না না স্যার, অন্য কি কারণ থাকবো? আসলে জানেন স্যার কি হয়েছে, আমার ঘরে বড় একটা বিড়াল ঢুকে এইটা ঘরের বিছানায় হাগু কইরা দেয়। আপনি কন, বিলাই হাগু করা বিছানায় কি ঘুমন যায়? তার উপর সেসব সাফ করতে বড়ই কষ্ট হয়। তাই আমি কোথাও গেলে বা নিচে আইলে তালা দিয়া রাখি, যাতে ওই বিড়াইটা ঢুকতে না পারে। ভালো করছি না? মেহুর কথা শুনে হাতও অবাক হয়। যত বড় সাইজের বিড়াল মেহু দেখালো, তত বড় সাইজের বিড়াল আদৌ এ বাড়িতে আছে কি না তাতে জানা নেই। সে বিস্ময়কর ভঙ্গিতে মেহুর দিকে তাকায়। মেহুকে আর কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগেই মেহু কাজের ব্যস্ততা দেখিয়ে দৌড়ে চলে যায়। মেহুর এহেন কাণ্ডে হাতও বলদের ন্যায় চেয়ে থাকে, তবে তার মন থেকে সন্দেহ যায় না। সে ভেবে দেখে এই বড় বিড়ালটা তাকে খুঁজতে হবে। মেহু আমেনা খালার কাছে এসে পানি খুঁজতে থাকে। মুখ দিয়ে কোনো শব্দই আসছে না, শুধু পানি পানি শব্দ ছাড়া। আমেনা খালা চট করে ফ্রিজ থেকে বোতল বের করতেই মেহু সেটা কেড়ে নিয়ে ঠকঠক করে গিলে নেয়। আমেনা খালা সপ্রশ্ন দৃষ্টিতে মেহুর দিকে চেয়ে থাকে। এ কি মায়া, কি হয়েছে তোর? এমন করে ঠান্ডা পানি খাস কেন? অসুখ হইব তো। খালা আগে জান বাসাই, এরপর অসুখ। এখন তো আমার পরাণ পাখি সইলা যাইতাছিল। কেন, কি হয়েছে? খারা, তুই আবার কোনো ভেজাল লাগাই আইসুস নি? মাগো মা, তুই কি কইরা রাখছস কত? ও খালা, ঘ্যান ঘ্যান কইরো না, দাঁড়াও কইতাছি ঘটনা কিটা। মেহু এক এক করে সব ঘটনা বলে। আর আমিনার মুখে কখনো ভয়, কখনো বিস্ময়, আবার কখনো হাসি দেখা যায়। আমিনা সবচেয়ে মজা পেয়েছিল মেহুর বিড়াল সাইজ দেখে। এত বড় বিড়াল জঙ্গলে আছে কিনা সন্দেহ।
আমেনা খালা হাসতে হাসতে এই মাথা ও মাথা দৌড়ায়, আর মেহু মুখটা কালো করে বসে থাকে। খালা খুব মজা লাগতেছে তাই না? তয় আমার ডর করে এ বেটা আমার পেছনে পড়ছে, মনে হইতেছে আমি এবার জামু। আরে মায়া, ডরাই কেন? তুই তোমার এত বড় বিলাই দেখানো উচিত ছিল না। আমি এত বছর এই বাড়িতে আসি, কোনোদিন একটা ছোট বিলাইও দেখলাম না, আর তুই এত বড় বিলাই কই পাইলা? যাওগা, আমি দেখতাছি। তুমি দেখি একটা না একটা ভেজাল পাকাই রাখো। যাও ওদিকে, কিছু থালা বাসন পইরা আছে, ধুইয়া লও। মেহু নিজের বোকামিটা বুঝতে পারে, তাই মাথায় গাঁটটা মেরে থালা বাসন ধুতে চলে যায়। হাতে ঘুম আসছে না, তাই সে রুমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো। তার মাথায় বারবার মেহুর বেশ কিছু কথা ঘুরছে। তাদের বাসায় এত বড় বিড়াল আছে, অথচ হাতও তা জানতো না। কি কেমন কথা! বিকেলে সে তার মাকে এ বিষয়ে জিজ্ঞেস করেছিল। আচ্ছা মা, একটা প্রশ্ন করি, আমাদের এই বাড়িতে কি কোনো বিড়াল আছে এত বড়? হাতও 2 হাত প্রসারিত করে বিড়ালের সাইজ দেখায়। ছেলের বিড়াল সাইজ দেখে লুৎফা হাসতে থাকেন। আদৌ বুঝতে পারে এইভাবে সাইজ দেখে কথা বলাটা কতটা হাস্যকর ছিল। তবু মর্জিনার কথাটা মাথায় ছিল বলেই কথাটা বলে ফেলে। মা, হেসো না তো, ভুল হয়ে গেছে আর কি। যাই হোক, বলো না, এমনি এ বাসায় বিড়াল আছে? কেন বলতো? বলো না মা, আমার জানা লাগবে। না, এ বাসায় বিড়াল নেই, তবে পাশের বাড়িতে একটা বিড়াল আছে। প্রায় রাতেই সেই বিড়ালটা বেসুরো স্বরে কেঁদে ওঠে। কিন্তু তুই কেন জিজ্ঞেস করছিস? শুনেছিস নাকি বিড়ালের কান্না? মা, শুনেছি, তাই জিজ্ঞেস করছিলাম। তার মানে মর্জিনা মেয়েটা ভুল বলেনি, সত্যি এখানে বিড়াল আছে। কিন্তু এত উঁচুতে বিড়াল ওঠে কী করে সেটা ভেবে পায় না আদ্য। রাতে ঘুম না আসলে আদ্য প্রায় সময় ছাদে থাকে। সেই হিসেবে